এতগুলো দিনে জমিয়ে রাখা অর্ধাঙ্গিনীর মনের অভিযোগ শুনে আধার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে জানে এই মেয়েটা তাকে পাওয়ার জন্য কম কষ্ট সহ্য করেনি, এমনকি সে অপমান তুচ্ছ-তাচ্ছিল্যও করেনি, কিন্তু সেগুলো তো অতীত। সে বর্তমানেই মেয়েটাকে খুব ভালোবাসে, খুবই। নিজের অতীতের জন্য শুরুতে বিয়ে ভালোবাসা কিছুই মেনে নেয়নি। নিজের মনের মধ্যে অনুভূতি তৈরি হলেও সে সেটা মানতে নারাজ ছিল, যার জন্য সে আজও মনে মনে আফসোস করে। প্রথমে যদি সাহস করে নিজের অবাধ্য অনুভূতিকে মেনে নিয়ে নিজের ভালোবাসা স্বীকার করত, তাহলে হয়তো মেয়েটার কষ্ট কিছুটা লাঘব হতো। আধার দীর্ঘশ্বাস ছেড়ে অর্ধাঙ্গিনীর পাশে বসে দেওয়ালের মাঝে নজর রেখে শান্ত গলায় বলল, আমি শুধু তোমাকে এই বাস্তবতাটা বোঝাতে চেয়েছিলাম। তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করেছো, আমি সেটাকে ছোট করিনি, করছি না। তুমি আমার জীবনে না এলে আমি কখনোই এই নতুন জীবনটা পেতাম না। আমি সত্যি তোমার উপর কৃতজ্ঞ। সব কিছু জেনে শুনেও আমাকে ভালোবেসেছো। আমি তোমাকে শুরুতে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য সরি। আমি তো আর আমাদের অতীত বদলাতে পারবো না, তবে বর্তমান ও ভবিষ্যতে শুধুই তোমাকে চেয়ে যাব, ভালোবেসে যাব। একটু থেমে পুনরায় আওড়ালো, আমি অন্য কারোর জন্য নিজের সংসারে অশান্তি চাইবো না। তুমি যদি চাও তোমার বোন নিজের ভালোবাসা ভুলে অন্যকে বিয়ে করে নিক, তাহলে সেটাই হবে। আমি তোমাদের মধ্যে আসবো না। মিন্ময় একজনকে অনেক ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা ওকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। তারপর থেকে ছেলেটা আমার মতোই ছন্নছাড়া, সাহস করে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসতে পারেনি। বলতে পারো ওর বিশ্বাস উঠে গেছে। আমি শুধু চেয়েছিলাম ওর জীবনটা আমার মতো সুন্দর হোক। ও বলেছিল আমায়, তোমার যদি তোমার মতো যদি কাউকে পাই তাহলে নিজের আরেকটা সুযোগ দিব। সে সময় প্রথমবার তোমার বোনের কথা মনে হয়েছিল। আমি আড়াল থেকে দেখেছি ছায়ার চোখে মিন্ময়ের প্রতি ভালোবাসা। তোমার পরিবারের সাথে আমার এত মেলামেশা না থাকলেও তোমার রক্তের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। যেখানে বড় বোন নিজের ভালোবাসার জন্য এত কিছু করতে পারে এবং মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, সেখানে নিশ্চয় ছোট বোনের ভালোবাসা কোনো খাত থাকবে না। আমি হয়তো স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু কি করব বলো, আমি নিরুপায়। প্রতি উত্তরে আলো কিছু বলো না, চুপচাপ, শুধু চুপচাপ শুনে গেল। একটুর পর খেয়াল করলো তার উপর থেকে কমফোর্টটা গায়েব হয়ে গেছে, আর সে স্বামীর কোলের ওপর আধার। মেয়েটার কান্না ভেজা চেহারার দিকে তাকিয়ে থেকে আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে কপালের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিল। তুমি যেটা চাও সেটাই হবে, আমি কোনো রকম বাধা দেব না। তবুও তুমি কষ্ট পেও না। আলো নাক টেনে মুখ সরিয়ে নিয়ে বলল, আমি কষ্ট পেলে আপনার কি? বুকের মাঝে বড্ড ব্যথা করে। আলো কিছু না বলেও সরাসরি মানুষটার দিকে তাকায়। চোখ জোড়া ভীষণ লাল হয়ে আছে, সুন্দর মুখখানাও কেমন শুকিয়ে গেছে। আলো হঠাৎই লোকটার অতীতের কথা মনে পড়ল। সে আবেগের বশে একটু বেশি বলে ফেলেছে। এখানে তো লোকটার কোনো দোষ নেই, সে তো সব কিছু জেনে শুনে ভালোবেসেছে, কাছে থেকেছে, কারণ দিন শেষে এই লোকটা যে ওর শান্তির কারণ ছিল। আর এখন তার ভালোবাসার সার্থক। সে যাকে খুব করে চেয়ে এসেছিল আজ তাকেই পেয়েছে, হয়তো একটু দেরিতে, কিন্তু শেষটা একটু বেশি সুন্দর ছিল। আর সেও চায় না কোনো কারণে তাদের মধ্যে অশান্তি হোক। আলো তপ্ত শ্বাস ফেলে স্বামীর বুকের মাঝে মাথা রাখলো। আহ, শান্তি, এটাই তো তার একমাত্র শান্তির জায়গা। এত এত কষ্ট করার পরও যদি এই মুহূর্তে মেয়েটা পেতে হয়, তাহলে সে নির্দ্বিধায় আবারও একই আগুনের মধ্যে ঝাঁপ দেবে। নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারবে, অবশেষে সে নিজের ভালোবাসার মানুষটাকে পেয়েছে, যে কিনা তাকেও পাগলের মতো ভালোবাসে। দিন শেষে মেয়েটার একটু যত্ন, একটু বিশ্বাস ও একটু ভালোবাসার কাছে গলে যায়, যেমনটা সে নিজের প্রিয় মানুষকে পেয়ে অতীতের সব কষ্ট ভুলে গিয়েছিল। কিন্তু আজ না চাইতেও সব কথা বেরিয়ে এসেছে। আধার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাহুডরে প্রিয়তমাকে শক্ত করে আগলে নিল। পুরো চেহারা ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, অতীতের কষ্ট মুছতে পারবো না, তবে এখন তোমাকে কোনো কষ্ট ছুঁতে পারবে না, অন্তত আমার পক্ষ থেকে নাই তো। আমিও এখন থেকে নিজের আবেগকে কন্ট্রোল করব, যাতে দ্বিতীয়বার আমাদের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে অতীতের কোনো কথা না আসে। আধার মুচকি এসে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে কাঁধে মুখে গুজে ধীরে কণ্ঠে বলল, মাঝে মধ্যে ঝামেলা হলে মন্দ হবে না। ঠিকই বলেছে, নেক্সট টাইম ঝামেলা করে বাপের বাড়িতে চলে যাব, তখন আপনি থাইকেন ঝামেলার সাথে, নো প্রবলেম যান। এই আধার খান ও তার শ্যামলা পাখির
পাখা ধরে উড়ে উড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আচ্ছা, আপনি আমাকে শ্যামলা পাখি বলেন কেন? কারণ তুমি সারাক্ষণ কিচিরমিচির করো এবং শ্যামলা পাখির মতো মিষ্টি কণ্ঠস্বরে গান গাও, যেটা শোনা মাত্রই ড্রাগের মতো নেশা ধরে যায়। কিন্তু আপনি তো আগে এই গান গাওয়া নিয়ে ভার্সিটিতে বকাবকি করতেন, একবার তো গিটারও ছিনিয়ে নিয়েছিলেন। তোমাকে দেখে কিছু না হলেও তোমার কণ্ঠস্বর, হাসি, পাগলামির মধ্যে অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে। আমি যেদিন তোমার গান শুনতাম সেই দিন রাতে ঘুমিয়ে পড়তাম না, বারবার কাছে তোমার কণ্ঠস্বর ভেসে বেড়াতো। এই জন্যই পছন্দ করতাম না তোমার গান গাওয়া। আলো সোজা হয়ে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, আরও অনেক মেয়েই তো গাইতো, ওদের বেলাতেও আপনার এমন ফিল হতো? আধার চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট ননসেন্স। আমি তুমি ব্যতীত অন্য মেয়ের গান শুনিনি। প্রয়োজনে কানে হেডফোন গুঁজে রাখতাম। আলো সারু চোখে তাকিয়ে শুধালো, তার মানে আপনি আমাকে আগে থেকেই পছন্দ করতেন? মোটেও না, তুমি আমার ভীষণ অপ্রিয় ছিলে। আর এখন এখন আমার পুরো জীবনটাই তুমি। আলো হেসে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে ওঠে, আর আপনি আমার অক্সিজেন। বিকেলের দিকে ছোট্ট বোন ও টুনাটুনি নিয়ে বাগানে বসে আছে আলো। ছায়া আজকেও রাতটা এখানেই থাকবে এবং পরের দিন ফিরে যাবে। মেয়েটাও খরগোশের মতো পাশে বসে থেকে গাজর চিবোচ্ছে। তিনজনকে দেখে একই দলের বললে ভুল হবে না। তাদের থেকে দূরে দাদা নাতি বসে থেকে গল্প করছে ও চা খাচ্ছে। মানুষটার কথা বলার ফাঁকে ফাঁকে তার দিকে তাকাচ্ছেও ভুলছে না। আলো এসব দেখে আনমনে হেসে চায়ের কাপ চুমুক দিতে দিতে বলল, তুই যথেষ্ট বড় হয়েছিস আর নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান রয়েছে, তাই আমি সব কিছু তোর ওপর ছেড়ে দিলাম। আমি কখনো নিজের সিদ্ধান্ত তোর উপর চাপানোর চেষ্টা করব না, কারণ দিন শেষে আমি বোনের সুখই আমার সুখ। ছায়া বড় বোনের পাশে বসে থেকে দোল খাচ্ছিল আর গাজর চিবাচ্ছিল। তখন কথাগুলো শুনে কপাল কুঁচকে গেল। জানতে চাইলো কোনো বিষয়ে। বলছে, তোর বিষয়ে, বিয়ের ব্যাপারে। আমার জন্য হুট করে সিদ্ধান্ত নিতে হবে না, সময় নে এবং পড়া লেখা শেষ কর, তারপর যেটা ভালো হবে সেটাই কর। আমি তোর পাশে আছি সব সময়। আর এ বিষয়ে বাবাকে কিছু বলার দরকার নেই। মন দিয়ে শুধু লেখাপড়া করে যা, আর নিজের প্রতি যত্ন নে। তোর ভাগ্যে যেটা রয়েছে ওটাই হবে, আর সব কিছু ওপরওয়ালার ওপর ছেড়ে দে। আশা করছি উনি তোকে নিরাশ করবেন না, যা করবে ভালোর জন্যই। আর তুই চাইলেও ইভেন্ট যেতে পারিস, আমার এত কোনো আপত্তি নেই। আসলে একটা বাজে স্বপ্ন দেখে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, তার জন্য তখন মানা করেছি। কিন্তু এখন বলবো, তুই তোর মতো করে জীবনটাকে উপভোগ কর, আর পারলে নিজের মনের কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করিস, নয়তো সারা জীবন অনুভূতি না প্রকাশ করার জন্য আক্ষেপ থাকবে। এরপর যা হবে সেটা না হয় দেখা যাবে, তবুও মনে মনে একটু হলেও স্বস্তি পাবি, নয়তো প্রতিনিয়ত ঘুমড়ে ঘুমড়ে মরবি। অবাধ্য ভালোবাসা এই এমন। ছায়া কথাগুলো শুনে ভাবুক হয়ে পড়ল। সে চায় তার গায়ক সাহেবকে, খুব করে চায়, কিন্তু এই চাওয়া যে ওর সাধ্যের বাইরে। এখন কি করবে ও? কি করা উচিত? আরও চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য ছিল একটা গোলাপ ছিঁড়ে, কিন্তু সামনে পা বাড়াতেই হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। তাড়াতাড়ি করে এক হাত মাথা চেপে ধরে দোলনায় বসলো। আজকাল শরীরটা অদ্ভুত লাগছে, সাথে মন মেজাজও। তুমি ঠিক আছো? মেয়েটাকে মাথায় ধরে বসতে দেখে আধার তাড়াহুড়ি করে ছুটে এসে জিজ্ঞেস করলো। ওর পিছু পিছু শেরবাহান কারো এসে জানতে চাইলো, কোনো সমস্যা হয়েছে? পাশ থেকে ছায়া বড় আপুর হাত ধরে বলল, তুমি ঠিক আছো আপু? আলো নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করেছে। শেরবাহান খান নাতির উদ্দেশ্যে বললেন, মেয়েটাকে ঘরে নিয়ে যাও, একটু আরাম করুক। ওনার বলতে দেরি হলেও নিজের বউকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে যেতে একটু দেরি হলো না আধারের। এই দৃশ্যটা দেখে ছায়া হেসে বলল, ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, তাই না দাদু? শেরবাহান খান আবার আরেক নাতির পাশে বসতে বসতে বললেন, হুম, তোমার আপুর আমার তেরা নাতিকে খুবই ভালোবাসে। ছায়া আবারও হাসলো, প্রতি উত্তরে বলল, তারা দুজন দুজনকে অসীম ভালোবাসে দাদু, আর এই ভালোবাসা যেন কারো নজর না লাগে। তারা দুজন সারা জীবন একে অপরের পাশে এমন করেই থেকে যাক। নিজের ভালোবাসা মানুষটাকে সাথে সংসার করার সৌভাগ্য আর কজন মেয়ের হয়? সবই যদি পূর্ণতা পেত, তাহলে হয়তো আর জীবনে কোনো আফসোস বলে কিছুই থাকতো না। তবে এত অপূর্ণতার মাঝেও এমন পূর্ণতা দেখতে ভালোই লাগে। শেরবাহান খান মাথা নাড়িয়ে বললেন, ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। রাত ওই দিনের পর আর অফিসে যায়নি, বরং দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে একটা কোম্পানিতে কাজের অফার পেয়েছে, আর সে ওখানে যাচ্ছে।
পরিবারের সবার সাথে এ বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে। আধার প্রথম আপত্তি জানায়, কারণ সে ভাবছে তার ছোট্ট ভাই দেশের বাইরে গেলে আবারও বিগড়ে যাবে। কিন্তু রাত কথা দিয়েছে সে আর এসবের মধ্যে নিজেকে জড়াবে না। একবার যেই পথ থেকে ফিরে এসেছে ওই পথে চলার কোনো প্রশ্নই ওঠে না। আধার শেষবারের মতো ছোট্ট ভাইকে বিশ্বাস করেছে। দেখা যাক রাত কতটুকু ওর কথা রাখতে পারে। তাহমিনা খান আজকাল নিজের ঘর থেকে আর বের হন না, বলতে গেলে নিজের এক পা হারিয়ে বিছানায় পড়ে থেকে অনুশোচনায় ভোগেন। উনাকে দেখার জন্য আলাদা করে দুজন মহিলা থাকলেও আলোর মাঝে মধ্যে এসে শাশুড়ি মায়ের সেবা করে যান। হাজার হোক শাশুড়ি বলে কথা, সে তো আর ফেলে দিতে পারে না। আর না উনার মতো বাজে ব্যবহার করতে পারেন। তিথি এসে সারাদিন থেকে রাতের বেলা চলে গিয়েছে চট্টগ্রাম। তাকে তিহার নিতে এসেছিল। মেয়েটা এখন আর হোস্টেলে থাকে না, বরং শ্বশুর বাড়িতেই থাকে এবং ওখানেই সুখেই আছে। কোথায় যাচ্ছ? ডিনার শেষ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে আলো বড় পুতুলটাই বগদাবা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে যাচ্ছে। তখন আধার উপরোক্ত প্রশ্নটি করে। আলো থেমে গিয়ে পাশে তাকিয়ে বলল, ছায়ার কাছে কেন নাচতে? জবাব শুনে আধার বিরক্ত হয়। গমগমে গলায় আওড়ালো, যা করার এখানেই করো, অন্য কোথাও যেতে হবে না। আলো কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল, এখন যদি গরম গরম রসগোল্লা বানিয়ে খাওয়াও তাহলে যাব না কোথাও। অপেক্ষা করো, বানিয়ে আনছি। কথা বলে আধার রুম থেকে চলে গেল আর আলো গিয়ে সোফায় বসলো। প্রায় অনেকক্ষণ পর আধার বইয়ের জন্য রসগোল্লা বানিয়ে নিয়ে এলো। এতে আলো মুহূর্তে খুশি হয়ে যায়। সে একটা মিষ্টি নিয়ে স্বামীর উদ্দেশ্যে বলল, খাবেন? তুমি খাও। আলো আর কিছু না বলেও খেতে শুরু করলো। 5টার মতো মিষ্টি খেয়ে বাদ বাকি রেখে থোয়া মেরে বসে থাকলো। তাকে এভাবে বসতে থাকতে দেখে আধারের কপাল কুঁচকে গেল। কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো, মিষ্টি ভালো হয়নি? আলো কিছু না বলে তাড়াঘড়ি করে দাঁড়ালো। তখনই ঘটিয়ে ফেললো এক অঘটন। স্বামীর গালের ওপরই বমি করে দিল। আধার চমকে মেয়েটার দুগালে হাত রেখে অস্বস্তি গলায় শুধালো, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? আলোর স্বামীর নোংরা টি শার্টের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। হুশ, ডোন্ট ওয়ারি, আমার এতে কোনো আসে যায় না। কথা বলে মেয়েটাকে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আলো চোখে মুখে পানি দিয়ে বিড়বিড় করে বলল, আজ থেকে আমার মিষ্টি খাওয়া বন্ধ। আমি চাইলেও আর এনে দিব না। আধার টি শার্ট খুলতে খুলতে জবাব দিল, মিষ্টির দোষ না, সব দোষ আমার আর দাদাজানের। আরও বেশি বেশি করে খাও বাহিরের জিনিস, তারপর পেট খারাপ করে নিয়ে বসে থাকবে বললেই হলো সব দোষ আপনার মিষ্টির। আধার হতাশ কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, মানলাম সব দোষ আমার মিষ্টির। এখন চলুন, আরাম করবেন। আলো কিছু না বলে স্বামীর সাথে বাইরে এলো। তারপর বিছানায় শুয়ে বুকের মাঝে মাথা রেখে শান্ত গলায় বলল, কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে চাই, সুস্থ হয়ে না হয় তারপর। ঠিক আছে। তখন বাজে রাত 2টা। একসময় সবাই গভীর ঘুমে মগ্ন হলেও ছায়ার চোখে ঘুম নেই। আজ যেন মেয়েটার সব ঘুম হারিয়ে গেছে। সে তো নির্জন বারান্দায় এসে একা দাঁড়িয়ে থেকে আকাশের চাঁদ দেখছে, হালকা বাতাসে উঠছে খোলা চুল। মেয়েটাকে একটু অগোছালো লাগছে, হয়তো কিছু একটা নিয়েই ভাবছে। একসময় সকল পিনপতন নীরবতা ভেঙে রমণীর উদাস মনে বলে উঠল, আপনাকে পাবো না জেনেও ভালোবাসলাম। আপনি ঠিক ওই নীল আকাশের চাঁদের মতোই, যাকে শুধু দেখা যায়, ছোঁয়া নয়। আপনিও ঠিক তেমনই আমার সাধ্যের বাইরে গায়ক সাহেব, যাকে ছায়া কোনো দিনও নিজের করে পাবে না। হয়তো আমাদের এটাই ভবিতব্য। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এক মুঠো চাঁদের আলো চলবে।